আসসালামু আলাইকুম দর্শক, কাজী হাসানুল হক জিহাদ আছি আপনাদের সাথে। আমরা আজকে আছি গাজীপুরের শ্রমিক নেতা এবং গণ অধিকার পরিষদের গাজীপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনাকে আমরা একটু আপনার থেকে জানতে চাচ্ছি যে গাজীপুর 2 আসনের প্রার্থী হিসেবে আজকে আপনার প্রথম প্রচারণা ছিল, সেই হিসেবে সাড়া কেমন ছিল? ধন্যবাদ। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই যারা আমাদের এই ভিডিও দেখবেন সবাইকে। আজকে আমাদের প্রথম প্রচারণা বলা যায়, যে ট্রাক প্রতীক গাজীপুরের না শুধু বাংলাদেশের 36টি আসনে একসাথে ঘোষণা করা হয়েছে 36 জুলাই স্মরণে। তো আমরা সেই আসন ঘোষণার মধ্যে আমি ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদকে, যে প্রথম ধাপের যে 36টি আসন, সেই 36টি আসনের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য। তো এখন আজকে যখন আমরা কার্যক্রম শুরু করলাম প্রচারণা, তো শুরুতেই আমার বাবা উনি 2016 সালে উনি ইন্তেকাল করছেন। তো ওনার কবর আমার নিজ এলাকায় 38 নং ওয়ার্ডে। তো ওনার কবর জিয়ারতের মাধ্যমেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। তো শুরু করার পরে যদিও বৃষ্টি ছিল, তো বৃষ্টি উপেক্ষা করেই যারা আমার সাথে যারা প্রচারণায় অংশগ্রহণ করেছে, আপনারা যারা আমাদের সাথে ছিল বা যারা দেখেছে অবাক হয়েছে যে প্রচারণার মধ্যে যেখানে আমি তাদেরকে বলি যে ভাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই বা কোথাও একটা ছাউনির নিচে কোথাও দাঁড়াই, তারপর আমরা প্রচারণা চালাবো, কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা এতটাই ছিল যে বৃষ্টির মধ্যেই আমরা প্রচারণা চালাতে বাধ্য হয়েছি। এবং আমার গাজীপুরের 2 আসনের আমাদের যে এলাকা, এইটা মূলত আসলে একটা শ্রম অঞ্চল। এখানে শিল্পাঞ্চল, শ্রমঘন এলাকা। আর শ্রমঘন এলাকার মানুষ তাদের একটা প্রত্যাশা সবসময় এরকম ছিল যে তাদের প্রতিনিধি যেন তাদের মধ্য থেকে হয়। কিন্তু আমরা গাজীপুরে যেটা দেখেছি যে গাজীপুরের প্রতিনিধি না শুধু, সারা বাংলাদেশের জাতীয় সংসদে যারা আসলে প্রতিনিধিত্ব করে, তারা হচ্ছে মানব জাতির মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে ভিন্ন এক প্রজাতি। অর্থাৎ তারা সাধারণ মানুষের সাথে আসলে ভোট ছাড়া অন্য কোনো সময় তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না সাধারণ মানুষের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা যখন শ্রমিকদের কাছে গিয়ে, বিশেষ করে গাজীপুর যেহেতু শ্রম অঞ্চল এবং শ্রমঘন এলাকায়, এখানকার শ্রমিকদের কাছে যখন আমরা প্রচারণা চালিয়েছি, আর যখন তারা শুনেছে যে বা তারা যতটুকু জানে আমার সম্পর্কে যে আমি শ্রমিক সংগঠন করি, আমি শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেই এবং একটা ফ্যাক্টরি শ্রমিক থেকেই আজকে আমার এই শ্রমিক নেতা হওয়া এবং এই নির্বাচনে অংশগ্রহণ করা, অর্থাৎ তারা যখন আমাকে তাদের নিজের লোক মনে করেছে, তখন তারা ব্যাপক সাড়া দিয়েছে। আমরা যেখানে গিয়েছি আমরা এক জায়গায় চা খেয়েছি, সেখানে আমরা বিল দিতে পারি নাই, আমাদের পক্ষ থেকে আরেকজন বিল দিয়ে দিয়েছে। আমরা এক জায়গায় আমাদের নাস্তা করিয়েছে, পেঁয়াজু খাইয়েছে, তো সেখানে আমরা বিল দিতে পারি নাই, ওইখানকার মানুষজন সেখানে বিল দিয়েছে। আরেকজন একটা কাঁঠাল নিয়ে আসছে, সে আমাদেরকে সেখানে কাঁঠাল খাইয়েছে। তো এই যে ব্যাপারগুলো একবার চিন্তা করেন যে মানুষ, আমরা তো পাওয়ার পার্টি না, বা আমরা তো এরকম না যে পূর্বে ক্ষমতায় ছিলাম যে আমাদেরকে সমীহ করে আমাদের কাছ থেকে এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য তারা আমাদেরকে এই আপ্যায়ন গুলো করেছে। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তারা মনে করেছে যে আমি তাদের মধ্য থেকেই প্রার্থী হচ্ছি, এই উপলব্ধি থেকেই তারা আমাকে এইটুকু রেসপেক্ট তারা করেছে। গাজীপুর এটি শ্রমিক অধ্যুষিত এলাকা, আপনি নিজেও শ্রমিক রাজনীতি থেকে এসেছেন, সেক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন, শ্রমিকদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমার পরিকল্পনা বলতে আমার দলের পরিকল্পনা এবং আমার পরিকল্পনা সেটাই আমি প্রকাশ করি। কারণ আমরা যারা দলীয় রাজনীতি করি, দলীয় রাজনীতির মধ্যে আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে আমরা এই শ্রমিকদের যে স্বার্থের যে চিন্তা, সেই চিন্তাটা আমরা দলের মধ্যে আমরা আনতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের 21 দফা একটা কর্মসূচি রয়েছে আমাদের গণ অধিকার পরিষদে। সেই কর্মসূচির 13 নম্বর একটা পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টে স্পষ্টভাবে শ্রমিকদের জন্য যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র একটা কল্যাণ রাষ্ট্রেই সম্ভব। এজন্য আমরা সবসময় শ্রমিক অধিকার পরিষদ বলি, বাংলাদেশকে আমরা একটা শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। আর কল্যাণ রাষ্ট্রের জন্য আপনারা জানেন, সবাই জানে যে কল্যাণ রাষ্ট্রের জন্য আমাদের 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে মৌলিক চাহিদার নিশ্চয়তা, আর একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। এই 2টা বিষয়ের উপর নির্ভর করে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে এই কল্যাণ রাষ্ট্রের প্রতিশ্রুতি। আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করব, আর এই কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা সকল মৌলিক চাহিদার নিশ্চয়তা দিব এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। আর মৌলিক চাহিদার ব্যাপারে আমি বলবো যে আপনারা সবাই জানেন যে আমাদের
যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদার জন্য যেখানে যেখানে আমাদেরকে ভর্তুকি দিতে হবে, অর্থাৎ শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য, শ্রমিকদের মর্যাদার জন্য যেখানে যেখানে আমাদের ভর্তুকি দিতে হবে, আমরা সেখানে ভর্তুকি দিয়ে আমরা শ্রমিকদের মৌলিক চাহিদা নিশ্চিত করব। সেটা খাদ্যে যদি রেশনিং সিস্টেম করতে হয় ভর্তুকি দিয়ে আমরা সেটা করব। যদি কিস্তি সুবিধার মাধ্যমে সহজলভ্য বাসস্থানের ব্যবস্থা করতে পারি আমরা সেটা করব। শিক্ষাকে আজকে যেমনি ভাবে এসএসসি পর্যন্ত অবৈতনিক করেছে, আমরা এইটাকে আমরা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার আমরা ঘোষণা দিব, যাতে শ্রমজীবী মানুষরা বা মানুষের সন্তানেরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। আমরা সর্বোপরি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা নিশ্চিত করব। পাশাপাশি সামাজিক নিরাপত্তার যে আমাদের প্রতিশ্রুতি, সেটা হচ্ছে আপনারা জানেন যে সামাজিক নিরাপত্তা বলতে আমরা বুঝি একটা সমাজের কোনো মানুষ যদি তার পিতা হারায়, তো সে একটা সন্তান, শিশু সন্তান যখন পিতা হারায় সে অসহায় হয়ে পড়ে, তো এই যে সামাজিক নিরাপত্তা হচ্ছে এই শিশু সন্তানের পিতার দায়িত্ব নেবে রাষ্ট্র। যদি কেউ বিধবা হয়ে যায়, সে যদি অসহায় হয়ে পড়ে, এই অসহায় বিধবার দায়িত্ব নেবে রাষ্ট্র। যদি বৃদ্ধ হয়ে পড়ে, আপনারা জানেন আমাদের সমাজে যারা বৃদ্ধ হয়ে যায় তারা কিন্তু একটা নিরাপত্তাহীনতা ভুগে। তারা চিন্তা করে আমার সন্তান যদি আমার দেখভাল না করে তাহলে আমাকে কোথায় যাইতে হবে। এই যে এই চিন্তা থেকে মানুষ খুব মানে চারপাশের পরিস্থিতি দেখে মানুষ এটা ভাবতেই পারে। একটা সামাজিক নিরাপত্তা হচ্ছে একজন বৃদ্ধের জন্য অবশ্যই তাকে পেনশন ভাতার ব্যবস্থা করতে হবে, সেটা প্রাতিষ্ঠানিক হোক অপ্রাতিষ্ঠানিক হোক, সরকারি হোক বেসরকারি হোক, সর্বক্ষেত্রে নাগরিকের একটা নির্দিষ্ট বয়সের পরে পেনশন ভাতা থাকতে হবে, বৃদ্ধ ভাতা থাকতে হবে। আমরা সবসময় বলি যে একটা কল্যাণ রাষ্ট্রে একজন প্রতিবন্ধী কখনোই ভিক্ষা করতে পারে না। প্রত্যেকটা প্রতিবন্ধীর তার জন্য প্রতিবন্ধী ভাতা থাকবে। কি ভাতা? 1500 টাকা, 1000 টাকা। এই ভাতা দিয়ে তার ওই কি বলে ওই প্যারাসিটামল হয় না, তার বাসা ভাড়া হয় না, কিচ্ছু হয় না। আমরা এরকম একটা ভাতা চাই যে এই ভাতা দিয়ে ওই প্রতিবন্ধী তার পরিবার নিয়ে চলতে পারে, কারো কাছে হাত পাততে না হয়। অর্থাৎ এইটাই হচ্ছে সামাজিক নিরাপত্তা। আর সামাজিক নিরাপত্তা আরেকটা সুফল হচ্ছে, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কেউ দুর্নীতি করে না। আমরা সারা পৃথিবীর যে ওয়েলফেয়ার স্টেট গুলো আছে, কল্যাণ রাষ্ট্রগুলো আছে, আমরা সেগুলোর দিকে যদি তাকাই, তারা দুর্নীতি করে না, দুর্নীতিগ্রস্ত না। কেন? কারণ একজন মানুষ যখন জানে যে আমার সন্তান সে চাকরি বা পড়াশোনা করার পরে যদি চাকরি না পায়, সরকার তাকে বেকার ভাতা দিবে। সে যদি ব্যবসা করতে চায়, সরকার তাকে সহযোগিতা করবে। এই যে তার মধ্যে সন্তানের ব্যাপারে যে নিশ্চয়তা, আমি মারা গেলে আমার সন্তানে কি হবে, এইটা কিন্তু কল্যাণ রাষ্ট্রের জনগণ ভাবে না। কারণ কল্যাণ রাষ্ট্র তার দায়িত্ব নেয়, এই জন্য কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি হয় না। আমি বৃদ্ধ বয়সে কিভাবে চলবো, এটা কিন্তু কল্যাণ রাষ্ট্রে একজন সাধারণ মানুষ সে ভাবে না। কেন ভাবে না? কারণ তার দায়িত্ব নেবে সরকার। এই জন্য বৃদ্ধ বয়সে চিন্তা করো সে সঞ্চয় করতে চায় না। এগুলো মানুষকে দুর্নীতিমুক্ত রাখে। তো আমাদের প্রতিশ্রুতি হচ্ছে যে মৌলিক চাহিদা নিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে আমরা একটি শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব। এইটা শ্রমিকদের জন্য এর চাইতে আমার মনে হয় যে আর ভালো প্রতিশ্রুতি বা এর চাইতে ভালো রাষ্ট্র ব্যবস্থা আর হতেই পারে না। আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রার্থী দিচ্ছে, সেই হিসেবে গণ অধিকার পরিষদের এটা প্রথম জাতীয় নির্বাচন, এই বাস্তবতায় আপনি কতটুকু আশাবাদী? অন্যান্য দল আমরা বলতে আসলে যেটা বুঝি যে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো তরুণদের পালস বুঝতে পারছে না। তারা সময়ের সাথে পাল্লা দিয়ে তারা চলতে পারছে না, যার ফলে তরুণ ভোটাররা সেই গতানুগতিক রাজনীতিকে আমার মনে হয় না যার গ্রহণ করবে। তারা এই রাজনীতিকে প্রত্যাখ্যান করতে চায়। তারা তারুণ্যের নেতৃত্ব দেখতে চায়, তারা জনবান্ধব নেতৃত্ব দেখতে চায়, শ্রমজীবী মানুষেরা শ্রমবান্ধব নেতৃত্ব দেখতে চায়। তারা চায় একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে, যেখানে শ্রমিকের নেতৃত্ব থাকবে, যেখানে কৃষকের নেতৃত্ব থাকবে, যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের নেতৃত্ব থাকবে, যেখানে বিভিন্ন পেশাজীবীর নেতৃত্ব থাকবে। এরকম একটা ইনক্লুসিভ পার্লামেন্ট আজকে সাধারণ তরুণ ভোটাররা দেখতে চায়। তো কাজেই তরুণ ভোটাররা আমার মনে হয় না তারা এই গতানুগতিক সেই পুরনো ধারার রাজনীতিকে গ্রহণ করবে। এই জন্যই বিপিনুর এবং রাশেদ খান আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি এবং সেক্রেটারি, তারা অত্যন্ত বিচক্ষণ। তারা উচ্চতর পরিষদের সাথে আলোচনার মাধ্যমে তারা যে মনোনয়ন তালিকা তৈরি করছে, সেখানে তারা অবশ্যই তারুণ্য নির্ভর তালিকা তৈরি করছে। সেখানে তারা জনবান্ধব শ্রমবান্ধব তারা তালিকা তৈরি করছে এবং তারাই এই বর্তমান সময়ের যে তরুণ ভোটার এদের পালস বুঝতে পারবে এবং তারুণ্যের নেতৃত্বেই বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যাশা করি গতানুগতিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করে মানুষ আমাদেরকে গ্রহণ করবে।
ভাইয়া, দলের আরেকজন কেন্দ্রীয় নেতা যিনি সংবাদ সম্মেলন করে আপনার বিরোধিতা করেছেন, আপনি কি জাতীয় নির্বাচনে এটাকে বাধা মনে করেন কি? ধন্যবাদ। আহ, মানে মাহফুজ ভাই যে বিরোধিতা করেছেন, আমি এটাকে আমার নির্বাচনের জন্য কোনো বাধা মনে করি না। কারণ উনি দলের একজন নির্ভরযোগ্য মানুষ। উনি দলকে ধারণ করেন। পূর্বে ওনার অনেক দলের জন্য ত্যাগ তিতিক্ষা রয়েছেন। উনি জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন। তো এরকম একজন ত্যাগী মানুষ, সে বেশিক্ষণ সে দলের বিরুদ্ধাচারণ করে থাকতে পারবেন না। অচিরেই সে শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে। দলের শৃঙ্খলা মেনে তিনি শোকজের জবাব দিবেন এবং তার হয়তো অবগতিপত্রতা প্রত্যাহার করে নেওয়া হবে। এবং আগামী নির্বাচনে উনি গাজীপুর 2 আসনে ট্রাক প্রতীককে জয়লাভ করার জন্য উনি প্রাণান্তকর চেষ্টা করে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে আব্দুর রহমান ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার হাজার ব্যস্ততার মাঝেও অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে পরবর্তী কোনো সাক্ষাৎ।